ইভান রুমে এসে দরজা লক করে কিছু একটা ভেবে ঘুমিয়ে পড়ল। ইভানের সারা রাত ঘুম হলো না, পুরো রাতটা রাত্রিকে নিয়েই ভেবে চলেছে। ইভান সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল। ইভান ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। ইভানকে এত সকালে দেখে তার আব্বু আম্মু তো অবাক, কারণ আজ পর্যন্ত এমন কোনো দিন আসেনি যে ইভান যে সকাল 9টার আগে ঘুম থেকে উঠেছে। তখন ইভানের আব্বু ইকরাম চৌধুরী বললেন, কিরে আব্বু, কোনো সমস্যা হয়েছে নাকি যে এত সকালে উঠছিস আজ? কেন, আমি কি সকালে উঠতে পারি না? না পারিস না, তাই তো বললাম। দেখো, সকাল সকাল আমার সাথে ফাজলামি করবে না। এমনি মন মেজাজ ভালো নেই, কিছু একটা বলে দিব, তখন আপনার আবার খারাপ লাগবে। আচ্ছা বাবা, তুই তোর আব্বুর কথা বাদ দে। তুই এই 1 সপ্তাহ ধরে কইছিলি, আর যাওয়ার সময় একবার বাড়িও আসলি না। গিয়েছিলাম কোনো এক জায়গায়, আর ইমার্জেন্সি ভাবেই যেতে হয়েছিল, তাই বাসায় আসতে পারিনি। খাবার দেন, খিদে লাগছে। এমনি কাল রাতে কিছু খাইনি। আগে বলবি না খিদা লাগছে? তুই বস, আমি নাস্তা নিয়ে আসছি। কথাটা বলেই মিসেস মেহের চৌধুরী চলে গেল। তারপর নাস্তা রেডি করে সবাই নাস্তা করে নিল। ইভান নাস্তা করে রুমে চলে এলো। ইভান কি করবে কিছু বুঝতে পারছে না। এত সকালে ঘুম থেকে ওঠায় যেন তার সব থেকে বড় ভুল। ইভান আর কিছু না ভেবে সময় কাটানোর জন্য গেমস খেলতে লাগে। প্রায় অনেকক্ষণ গেম খেলার পর ইভান তাকিয়ে দেখে 8:30 বাজে। তারপর ইভান রেডি হয়ে কলেজের ব্যাগ নিয়ে নিচে চলে আসে। নিচে তার আব্বু আম্মু বসেছিল। তখন ইভান তাদের উদ্দেশ্য করে বলে, আমি কলেজে গেলাম। তোর ব্যবহারে বারবার অবাক না হয়ে পারছি না আমি। হঠাৎ কি হলো তোর? দূর, বলে গেলেও সমস্যা, না বলে গেলেও সমস্যা। কথাটা বিরক্তি সুরে বলে ইভান বাসা থেকে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। ইভান বেরিয়ে যাওয়ার সাথে সাথে ইকরাম চৌধুরী মিসেস মেহের চৌধুরীর উদ্দেশ্যে বলে, যে ছেলে কোথাও বেরিয়ে যাওয়ার আগে বলে যায় না, আর কিছু বললেও রেসপন্স করে না, আজ সেই ছেলে সকাল সকাল নিজে উঠে কলেজে যাওয়ার সময় আমাদের বলে গেল। বিষয়টা সত্যি অবাক করার মতো। কাল থেকে আসার পর ওর ব্যবহার চেঞ্জ দেখছি। আল্লাহ মনে হয় এবার আমার মনের আশাটা পূরণ করবে। তারপর ইভানের আব্বু আম্মু ইভানের বিষয়ে আরও টুকটাক কথা বলতে থাকে। এদিকে প্রায় 20 মিনিট পর ইভান ভার্সিটিতে চলে আসে। বাইকটা পার্ক করে ক্যাম্পাসে এসে সিগারেটে টানতে লাগে আর ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকে। কখন ক্লাস শুরু হবে, কখন রাত্রির দেখা পাবে। আস্তে আস্তে সময় যেতে থাকে আর ক্লাসের সময় হতে থাকে। এক সময় ক্লাসের বেল বাজে, সবাই ক্লাসরুমে ঢুকতে থাকে। এদিকে আবি ক্লাসের প্রথম বেঞ্চে বসে আছে। প্রায় কয়েকদিনের ন্যায় এই কয়েকদিনে প্রথম বেঞ্চে আবির ছাড়া আর কেউ বসেনি। আবির প্রথম অবাক হলেও পাত্তা না দিয়ে প্রথম বেঞ্চে বসে। আবির প্রথম বেঞ্চে বসে আছে, কিন্তু কয়েকদিনের ন্যায় কেউ তার পাশে এসে বসে না। এদিকে ইভান ক্লাসের সামনে এসে দেখে প্রথম বেঞ্চে একটা ছেলে বসে আছে আর তার পাশে কেউ বসেনি, একটা সিট খালি আছে। এটা দেখে ইভান গিয়ে তার পাশে বসে পড়ে। আবির ইভানকে তার পাশে বসতে দেখে অনেকটা অবাক হয়। প্রায় 6 থেকে 7 দিন পর কেউ প্রথম বেঞ্চে তার পাশে এসে বসেছে, কিন্তু আবিরের ছেলেটাকে কেমন চেনা চেনা লাগছে, কিন্তু কে চিনতে পারছে না। ইভান লক্ষ্য করে ছেলেটা তার দিকে তাকিয়ে আছে। তখন ইভান বলে,
কিরে ভাই, এভাবে তাকিয়ে আছো কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে খুব চেনা চেনা লাগছে। পৃথিবীটা তো গোল, হয়তো কোথাও দেখেছো, বলা যাবে না। সেই দেখা না, তোমাকে আমার পুরনো একটা বন্ধুর মতো লাগছে। আচ্ছা মামা, তুমি ইভান না? হুম, আমি ইবান। তো আরে মামা, ইভু, আমি আবির, চিনতে পারছিস? আবির কথাটা বলতে ইভান ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় আবিরকে পুরো ক্লাসের সামনে, আর বলতে থাকে, এই মিয়া, আপনার সমস্যা কি? আমি আপনাকে চিনবো কেন? যত সব ফাও পোলাপান আসে আমার আমার সামনে। আবির তো থাপ্পড় খেয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। পুরো ক্লাসের সামনে ইভান তাকে থাপ্পড় মেরেছে। পুরো ক্লাসের সবাই এটা দেখে ভাবছে, এই ছেলের কি কোনো কাজ নেই? আবির তো থাপ্পড় খেয়ে কান্না আবির তো থাপ্পড় খেয়ে কান্না করে দেওয়ার মতো অবস্থা। পুরো ক্লাসের সামনে ইভান তাকে থাপ্পড় মেরেছে। পুরো ক্লাসের সবাই এটা দেখে ভাবছে, এই ছেলের কি কোনো কাজ নেই, যাকে তাকে থাপ্পড় মারা আর মারামারি করা ছাড়া? আবির অপমান বোধ করে ক্লাস থেকে বেরিয়ে যাবে, এমন সময় ইভান আবিরের শার্টের কলার ধরে ফেলে আর বলে, আরে শালা লুচ্চা, কই যাচ্ছিস? দাঁড়া, বাসায় কি বউ রেখে আসছিস নাকি? আবির কথাটা শুনে অবাক হয়, কারণ প্রায় 5 বছর আগে যেই দিন আবির ইভানের কাছে থেকে লাস্টবারের মতো কথা বলে বাসায় ফিরে, সেই দিনই এই কথাটাই ইভান আবিরকে বলেছিল। এত তাড়াতাড়ি আড্ডাখানা থেকে চলে যাওয়ার সময় তখন আবির বলে, মাইলি কেন? মারবো না তো তোরে কি চমাবো নাকি? 5 বছর আগে যে সেই উদাও হইলি, হার নাই। তুই তো জানিস যে তুই আমার একমাত্র বন্ধু ছিলি। তোরা বাসা ছেড়ে চলে যাওয়ার পর আমি একা হয়ে যাই। অনেক খোঁজ করি তোর, কিন্তু তোর কোনো খবর পাইনি। আজ পর্যন্ত আমি কাউকে বন্ধু বানাইনি। যদি তোর মতো উদাও হয়ে যাই, তোরে প্রথম দেখেই চিনে ফেলেছি আমি। তোর সাথে একটু মজা নিলাম। সেই দিন তোর থেকে আসার পর জানতে পারি আব্বুর বদলি হয়েছে এবং আজকেই আমরা এই শহর ছেড়ে চলে যাব। তোর দেখা করে আসবো ভেবে বাসা থেকে বের হলে আব্বু অনেক রাগ করে এবং বাধা দেয়, কারণ আমরা এক্ষুনি বেরোবো। তারপর আর তোর সাথে দেখা করা হয়নি। তারপর আমরা চট্টগ্রামে চলে আসি। তোকে খুব মিস করতাম এই 5টা বছর। তোর জন্য শুধু আমি আবার এই ঢাকা শহরে আসলাম আর এই ভার্সিটিতে ভর্তি হলাম শুধু তোকে খোঁজার জন্য। 6-7 দিন আগে অনেক কষ্টে তোরা আগে যেখানে থাকতি সেখানে গিয়েছিলাম তোদের খোঁজ করতে, কিন্তু বাড়িওয়ালার কাছে জানতে পারি তোরা প্রায় 3 বছর আগে বাসা ছেড়ে দিয়েছিস। কোথায় গেছিস বলতে পারিনি, কিন্তু তোরা এই শহরেই আছিস এইটুকুই বলেছিল। হইছে ভাই, এবার থাম। তোর এসব ইতিহাস বাদ দে। কি করেছিস না করেছিস এসব বলা লাগবে না। এখন একটু রেস্ট নে। কথা বলতে বলতে হাঁপিয়ে গেলি। আবির আর কিছু বলতে যাবে তখন ক্লাসে রাত্রি চলে আসে। সবাই দাঁড়িয়ে সালাম দিয়ে বসে পড়ে। রাত্রি ক্লাসে এসে দেখে আবির আর ইভান প্রথম বেঞ্চে বসে আছে। রাত্রি ইভানকে দেখে অনেকটা খুশি হয়। রাত্রি ইভানের দিকে তাকিয়ে ক্লাস নেওয়া শুরু করে। ইভান রাত্রির দিকে তাকিয়ে থাকতে লাগে আর আস্তে করে আবিরকে উদ্দেশ্য করে বলে, মামা, এই যে ম্যামকে দেখতে পাচ্ছিস না? হেব্বি কিউট, পটাতে পারলেই বিয়ে করে ফেলবো। শালা থাপড়াইয়া ঠিক করে দিমু। এটা তোর বাবি হয়, বাবি। আমি কয়েকদিন পর ওনাকে বিয়ে করছি, নজর দিবি না। মায়ের চোখে দেখ, মায়ের চোখে। সরি, সম্ভব না, তুই সাইডে চাপ। ম্যাম আমার। দেখ, মেজাজ গরম করাবি না। ওনার জন্য অনেক মার পর্যন্ত খেয়েছে আমি। উনি একান্তই আমার। আমি কিছু জানি না ভাই, আমার পছন্দ হয়েছে ম্যাম আমার। না, আমার। না, আমার। দুইজনে দাঁড়িয়ে এভাবে তর্ক করতে লাগে। তখন রাত্রি একটা ধমক দিয়ে বলে,
কি হচ্ছে এইসব ক্লাসে? ঝগড়া করার হলে বেরিয়ে যাও ক্লাস থেকে। কি আমার আমার করছো শুনি? ম্যাম, আমার আপনাকে পছন্দ হয়েছে। আমি বলছি আপনি আমার এর মধ্যে আবারও এসে ভাগ বসাচ্ছে। বলছে আপনি ওর। আবির মুখ ফসকে কথাটা বলে ফেলে। ইভান চুপ করে আছে, কারণ জানে এখন কি হবে। রাত্রি তো আবিরের কথা শুনে রেগে যায়। রাত্রি আবিরের কাছে এসে মিষ্টি গলায় বলে, আমি কার? আমার। রাত্রি ঠাস করে থাপ্পড় মেরে দেয় আবিরকে। আবির তো থাপ্পড় খেয়ে কান্না করার মতো অবস্থা। আবিরের এই অবস্থা দেখে ইভান হাসতে থাকে। সাথে সাথে রাত্রি ঠাস করে ইভানকেও একটা থাপ্পড় মেরে দেয়। এটা দেখে আবির হাসতে থাকে। আবিরের হাসি দেখে রাত্রি আবারও আবিরকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয় আর রেগে ধমক দিয়ে বলে, বেরো দুইজন ক্লাস থেকে। রাত্রির ধমক খেয়ে আবির কেঁপে ওঠে। ইভান আর আবির ক্লাস থেকে বেরিয়ে যায়। তারপর দুইজন একটা বেঞ্চে গিয়ে বসে। তখন আবির গালে হাত দিয়ে বলে, ওই হ্যালো গাইস, গল্পটা কি চলবে নাকি দৌড়াবে? কমেন্ট করে জানিয়ে দেবেন তো একটু। আপনারা তো কমেন্ট করেন না, শুধু গল্প শুনে শুনে চলে যান। দেখি তো, সব দেখি, কিছু বলি না আর কি। রাত্রির ধমকে ইভান আর আবির বাইরে বের হয়ে একটা বেঞ্চে এসে বসে পড়ে। আবির গালে হাত দিয়ে বলে, এইটাকে কেমনে সামলাবি মামা? তোর কপালে কিন্তু অনেক দুঃখ আছে। কেন? তুই না একটু আগে বললি তুই বিয়ে করবি? সিনিয়র মেয়েকে বিয়ে করে থাপ্পড় খেয়ে খেয়ে মরাচ্ছে। যা, তোকে ছেড়ে দিলাম। বন্ধু হিসেবে বন্ধুর জন্য এইটুকু স্যাক্রিফাইস করাই যায়। না, আমার লাগবে না, তুই নিয়ে নে। দরকার নাই ভাই, আর আমি তো মজা করছিলাম তখন তোর সাথে। আর একটা কথা, তুই কি সিরিয়াস? তবে এখানে একটা ঝামেলা আছে। কি? এরপর ইভান আবিরকে সব কিছু খুলে বলে। রাত্রির সাথে দেখা হওয়া থেকে শুরু করে কাল রাত পর্যন্ত কি কি হয়েছিল এবং কি কি ঘটেছে। আবির কিছুক্ষণ চুপ থেকে বলল, তোর কথাতে বুঝলাম রাত্রি ম্যাম তোকে ভালোবাসে। কিন্তু আসল বাধা এখানে রাত্রির বাবা আর রাত্রির ফুফাতো ভাই। আরে টেনশন নিতেছিস কেন? আমি একটা আইডিয়া দেই। বল শুনি, তোর কি আইডিয়া? এমনিতেও তোর কাছে কোনো ভালো আইডিয়া থাকবে না। তুই একটা কাজ কর, রাত্রি ম্যামকে তুলে নিয়ে বিয়ে করে ফেল। পরেরটা পরে দেখা যাবে। শালা, এমন কিছু করলে রাত্রি যে আমাকে একটু ভালোবাসে সেটাও ঘৃণায় পরিণত হবে। সেটাও ঠিক বলেছিস। তো এখন কি করবি? ভাবতেছি কয়েকটা দিন অপেক্ষা করব। ওর ফুফাতো ভাই বিদেশ থেকে এলে তাকে বোঝাবো, না বুঝলে ফাটাবো, আর না ফাটানোর সুযোগ পেলে শেষমেশ রাত্রিকে তুলে নিয়ে আসবো। আরে এইটা কোনো কাজ হলো? আগে বেটা বিদেশ থেকে আসুক, তারপর ওরে দেখে নিব। মামা তো বোনকে বিয়ে করার কেমন শখ। এরপর ইভান আর আবির আড্ডা দিতে থাকে। আড্ডা দিতে দিতে ইভান ক্লাসরুমের দিকে লক্ষ্য রাখতে থাকে। কিছুক্ষণ পর রাত্রি ক্লাস শেষ করে ক্লাস থেকে বের হলে ইভান আবিরকে থাকতে বলে রাত্রির সামনে গিয়ে দাঁড়ায়। রাত্রি ইভানকে দেখে কিছু বলে না। তখন ইভান বলে, চলুন, আপনাকে নিয়ে আজকে আমি পুরো শহর ঘুরবো। আমি তোর সাথে ঘুরবো না। আর আব্বু যদি দেখে ফেলে তাহলে সমস্যা আরো বাড়বে। চলুন না, ভালো লাগবে। আর আপনিও জানেন কয়েকদিন ধরে আমি বাসার বাইরে বের হতে পারিনি, তাই আজ কোলা পাখির মতো ঘুরে বেড়াতে চাই। যা, তুই ঘুরে আয়, আমি যাব না। আমারে বিরক্ত করিস না। প্লিজ চলুন না, শুধু আজকের পর আর আপনাকে কিছু বলবো না। সামনে যা হবার তাই হবে। ইভান অনেক রিকোয়েস্ট করে রাত্রিকে রাজি করায়। রাত্রি কোনো উপায় না পেয়ে ইভানের সাথে ঘুরতে বের হয়। ইভান বাইক চালাচ্ছে আর রাত্রি পেছনে বসে আছে। কেউ কিছু বলছে না, ইভানও কিছু জিজ্ঞাসা করছে না। ইভান একটু ঘোরাঘুরি করে একটা শপিং মলের সামনে এসে বাইক থামায়। এটা দেখে রাত্রি একটু অবাক হয়, কিন্তু কিছু বলে না। রাত্রি ইভানের পিছে পিছে যেতে থাকে।
তারপর ইভান ভেতরে গিয়ে অনেক ঘুরে ঘুরে অনেক দোকান দেখে একটা নুপুর কিনে। রাত্রি এটা দেখে কিচ্ছু বলল না, শুধু চেয়ে রইল ইভানের দিকে। তারপর ইভান আর রাত্রি পুনরায় বাইক নিয়ে বের হয়ে ঘুরতে থাকে। ইভান আবারও একটা ফুলের দোকানের সামনে গিয়ে বাইক থামায় আর সেখান থেকে একটা বেলি ফুলের মালা নেয়। রাত্রি শুধু ইভানের কাণ্ড দেখছে আর মনের অজান্তেই মুচকি মুচকি হাসছে। তারপর ইভান বাইক চালিয়ে একটা নদীর পাড়ে এসে গাড়ি থামায়। চারিদিকে নিরিবিলি মনমুগ্ধকর পরিবেশ। তারপর ইভান গাড়ি থেকে নেমে নদীর পাড়ে একদম কাছে এসে নদীর দিকে মুখ করে ঘাসের উপর বসে পড়ে আর রাত্রিকে বসতে বলে। রাত্রিও ইভানের পাশে এসে বসে। দুজনেই পানির দিকে চেয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। হয়তো নদীর পানির মতোই তাদের মনে অনুভূতি বয়ে যাচ্ছে। তখন ইভান একটা বড় নিঃশ্বাস ফেলে বলে, জানি না আপনাকে আমি নিজের করে পাবো কি না, তবুও আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে পাওয়ার জন্য লড়ে যাব। ইভানের বলা কথা সোজা এসে রাত্রির বুকের মধ্যে লাগে, কিন্তু কিছু বলে না, পানির দিকে চেয়ে আছে। তখন ইভান বেলি ফুলের মালাটা আর কেনা নূপুরটা হাতে নিয়ে বলে, আপনাকে যদি আমি না পাই, আমার যদি মৃত্যুও হয়, তাহলেও এই নূপুরটা আপনাকে আমার কথা মনে করিয়ে দিবে। তখন আপনি মুচকি হেসে বলে উঠবেন, একটা পাগল ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু আজ সে আর নাই। কিন্তু তার দেওয়া উপহারটা আজও আমার পায়ে বাজে, আর এই ফুলটা আমার ভালোবাসার একটা অংশ। রাত্রি কি বলবে, কি করবে কিছু বুঝতে পারছে না। রাত্রি মনের ভেতরে ঝড় বয়ে চলেছে। রাত্রির ইচ্ছে করছে এখন ইভানকে বুকে জড়িয়ে নিয়ে বলতে, এই পাগল, এইসব কি বলছো? আমি তো তোমারই, কেউ তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে পারবে না। আফসোস, এই কথাটা মনের মধ্যেই চাপা পড়ে যায়। কিছু অনুভূতি যা প্রকাশ করতে নেই, কিছু সম্পর্ক যা প্রতিনিয়ত কষ্ট দেয়, কিছু মানুষ জীবনে আসে শুধু কষ্টটাকে বাড়াতে। রাত্রি নীরবতা দেখে ইভান বলে, আপনি আমাকে এই নূপুর আর মালাটা পরিয়ে দেওয়ার জন্য কি শেষ একটা সুযোগ দিবেন? এই মালাটা আর নূপুরটা আপনাকে পরিয়ে দিতে পারলে নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো যে আমার ভালোবাসাটা আপনার প্রতি মিথ্যে ছিল না, আমার ভালোবাসাটা অনলি ওয়ান সাইড লাভ ছিল না। দিবেন কি পরিয়ে দেওয়ার অধিকার? কথাটা বলে ইভান রাত্রির দিকে চেয়ে রইল আর ভাবতে লাগলো, রাত্রি কি তাকে এগুলো পরিয়ে দেওয়ার অধিকার দিবে? রাত্রি কোনো কথা না বলে হাতটা ইভানের দিকে বাড়িয়ে দিল। ইভান একটা মুচকি হাসি দিয়ে বেলি ফুলের মালাটা রাত্রির হাতে বেঁধে দিয়ে একটা চুমো এঁকে দেয়। তারপর রাত্রি শাড়িটা হালকা উপরে ধরে পাটা ইভানের দিকে এগিয়ে দেয়। ইভান নুপুরটা ভালোভাবে রাত্রির পায়ে পরিয়ে দিয়ে বলে, আপনি যদি আমার না হন, তাহলে আপনার প্রতি একটাই আমার শেষ চাওয়া, কখনো এই নূপুরটাকে পা থেকে খুলে ফেলে দিবেন না প্লিজ। আমি যদি আপনাকে না পাই, তাহলে ভাববো এই নূপুরটাই আমি, এবং সবসময় ভালোবেসে আপনার পায়ের সাথে বেঁধে আছি আমি। এরপর ইভান আর রাত্রি কিছুক্ষণ সেখানে কাটিয়ে সেখান থেকে চলে আসে। এভাবেই ঘোরাঘুরি করে কেটে যায় অনেকটা সময়। আস্তে আস্তে খানিকটা রাত হয়ে যায়। রাত্রি কিছু বলে না। রাত্রি যেন হুঁশ হারিয়ে গেছে, আনমনে সে ইভানের সাথে ঘুরে বেড়াচ্ছে। রাত 8টা। রাস্তার সাইড দিয়ে পাশাপাশি হেঁটে চলেছে ইভান আর রাত্রি। খানিকটা হাঁটার পরে ইভান আচমকা লক্ষ্য করে একটা গাড়ি তাদের দিকে ধেয়ে আসছে এবং সামনে চলে এসেছে। ইভান কিছু না ভেবে সাথে সাথে রাত্রিকে সাইডে ধাক্কা দেয়। রাত্রি দূরে গিয়ে ছিটকে পড়ে আর গাড়িটা সোজা এসে ইভানকে ধাক্কা দেয়। রাত্রি এটা দেখে ইভান বলে জোরে একটা চিৎকার দেয় আর লক্ষ্য করে যে গাড়িটা ইভানকে ধাক্কা দিয়েছে সেটার মধ্যে রাইসা বসে চলে যাচ্ছে। রাত্রি গিয়ে ইভানকে ধরে, ইভানের মাথাটা কোলে তুলে নেয়। তখন ইভান বলে, জানি না আমি বাঁচবো নাকি মরবো। যদি বেঁচে যাই তাহলে এই জীবনে আপনি শুধু আমার, আর যদি মরে যাই তাহলে পরপারে আমি আপনাকে চেয়ে নিব। তবুও আপনাকে আমার লাগবে, অসম্ভব ভালোবাসি আপনাকে, অসম্ভব। আমিও তোকে অসম্ভব ভালোবাসি ইভান, তোর কিছু হবে না, তুই শুধু আমার।
আমি শুধুই তোর। এতক্ষণে অনেক মানুষ জমে গেছে এখানে। এরপর মানুষজন ধরাধরি করে ইভান আর রাত্রিকে একটা গাড়িতে তুলে দেয়। রাত্রি ইভানকে ধরে পাগলের মতো কান্না করছে। কয়েক মিনিটের মধ্যে হাসপাতালে চলে এলো এবং সাথে সাথে ডক্টর ইভানকে নিয়ে ওটিতে নিয়ে যেতে লাগলো। এমন সময় ইভানের ফোনটা বেজে ওঠে। রাত্রি কিছু ভেবে ইভানের পকেট থেকে ফোনটা বের করে নিল আর ডক্টর ইভানকে ভেতরে নিয়ে গেল। রাত্রি সেখানে বসে কান্না করতে লাগলো। রাত্রি কি করবে কিছু বুঝতে পারছে না। রাত্রি ইভানের ফোনটার দিকে তাকিয়ে দেখে ফোনের অবস্থা অনেক খারাপ, কিন্তু পাওয়ার অন আছে আর কাজ করছে। রাত্রি ইভানের ফোনের লক খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ব্যর্থ হয়। অনেকবার চেষ্টা করার পরও ব্যর্থ হয়। তাই রাত্রি কিছু না ভেবে তার আব্বুকে ফোন করতে যাবে, এমন সময় ইভানের ফোনটা বেজে ওঠে। রাত্রি তাকিয়ে দেখে আব্বুর নামে সেভ করা। এটা দেখে রাত্রি ফোন ধরার চেষ্টা করতে লাগলো। ফোনের অবস্থা অনেক খারাপ হওয়ার কারণে ভালোভাবে কাজ করছে না। অনেক চেষ্টার পর ফোনের রিংয়ের প্রায় শেষ। ফোনটা রিসিভ হয়। ফোনটা রিসিভ হওয়ার সাথে সাথে রাত্রি কান্না করতে থাকে। ওইদিকে ইভানের ফোনে একটা মেয়ের কান্না করতে দেখে চমকে এবং ভয় পেয়ে যায় ইভানের আব্বু। তখন ইভানের আব্বু অস্থির হয়ে বলে, এই মেয়ে ইভানের ফোন তোমার কাছে কেন? আর এভাবে কান্না করছে কেন? ইভান ঠিক আছে তো? ইভানের কিছু হয়ে যায়নি তো? কিচ্ছু ঠিক নেই আঙ্কেল, ইভানের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ তাড়াতাড়ি আপনি হাসপাতালে আসুন, আসুন। কথাটা বলে রাতে কান্না করতে থাকে। এদিকে ইভানের আব্বু একমাত্র ছেলের এই অবস্থা শুনে কান্না করে ফেলে। ইভানের আব্বুর পাশেই বসেছিল ইভানের আম্মু মিসেস মেহের চৌধুরী। ফোন লাউড স্পিকারে থাকার কারণে তিনি সব শুনতে পেয়েছেন। মিসেস মেহের চৌধুরী ইভানের এই অবস্থার কথা শুনে জ্ঞান হারিয়ে ফেলেন। ইভানের আব্বু কি করবে কিছু বুঝতে পারছে না। তিনি কাজের মেয়েকে মিসেস মেহের চৌধুরীর খেয়াল রাখার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায় গাড়ি নিয়ে রাত্রির বেলা হসপিটালের উদ্দেশ্যে। ইভানের আব্বু কিছুক্ষণের মধ্যে হসপিটালে চলে আসে। ইভানের আব্বু ভিতরে আসতেই সবাই সালাম দেয়, কারণ দেশের নাম্বার 1 বিজনেসম্যান বলে কথা। ইভানের আব্বু ওটির কাছে এসে দেখতে পায় একটা মেয়ে বসে বসে কান্না করছে। ইভানের আব্বু গিয়ে জিজ্ঞেস করে, এই মেয়ে তুমি এখানে এভাবে কাঁদছো কেন? তুমি কি আমার ফোন ধরেছিলে? আপনি কি ইভানের আব্বু? হুম, আমি ইভানের আব্বু। কি হয়েছে ইভানের? ইভান কোথায়? অপারেশন থিয়েটারের ভেতরে নিয়ে গেছে, ডাক্তার এখনো বের হয়নি। আঙ্কেল, আমার ইভান বাঁচবে তো? বলেন না, আমার ইভানের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না আঙ্কেল। ইভানের আব্বু রাতের কথা শুনে হালকা হালকা কিছু বুঝতে পারলো যে এই মেয়েটা কে আর কেন ইভানের জন্য এভাবে কান্না করছে। রাতে তো কেঁদেই চলেছে। ইকরাম চৌধুরী পায়চারি করছে আর রাত্রিকে সান্ত্বনা দিচ্ছে যে ইভানের কিচ্ছুই হবে না। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। ইকরাম চৌধুরী কিছু বলতে যাবে তার আগে রাত্রি বলে, ডাক্তার, আমার ইভান ঠিক আছে তো? ঠিক আছে আমার ইভানের কিছু হবে না তো? আমার ইভানকে প্লিজ আপনি ঠিক করে দিন, যত টাকা লাগবে আমি দিব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, এখন কিছু বলা যাচ্ছে না। আশা করা যায় কিছুই হবে না, তবে 2 ব্যাগ ব্লাড লাগবে ইমার্জেন্সি। শরীর থেকে অনেক রক্ত বের হয়েছে। কি গ্রুপের রক্ত ডক্টর? বি পজিটিভ। ডাক্তার, আমার বি পজিটিভ। যত রক্ত লাগে নিন, তবুও আমার ইভানকে ঠিক করে দিন প্লিজ। একজনের থেকে 2 ব্যাগ রক্ত নেওয়া সম্ভব না। আপাতত আপনি সাথে আসুন আর 1 ব্যাগ রক্ত জোগাড় করুন। রক্ত জোগাড় হয়ে যাবে সেটা নিয়ে ভাববেন না। আমার ছেলেকে প্লিজ সুস্থ করে তুলুন, এর বিনিময়ে যা চাইবেন তাই পাবেন। স্যার, আশা করা যায় আর 1 ব্যাগ রক্ত জোগাড় হলে কিছু হবে না। টেনশন করবেন না, আমরা আসছি দেখেছি। কথাটা বলে রাত্রিকে নিয়ে গেল ডক্টর। ইভানের রক্তের সাথে রাত্রির রক্ত ক্রস ম্যাচিং করে রাত্রি থেকে রক্ত নিতে লাগলো। 3 মিনিটে 1 ব্যাগ রক্ত বেরিয়ে গেল রাত্রির শরীর থেকে।
তারপর সেই রক্ত নিয়ে ওটিতে ঢুকে পড়ল ডক্টর। ডক্টর রাত্রিকে কিছুক্ষণ সেখানে শুয়ে থাকতে বললেও রাত্রি কথা না শুনে ওটির সামনে এসে দাঁড়িয়ে রইল আর কান্না করতে লাগলো। তখন ইকরাম চৌধুরী রেগে বলে, কি করে হলো এই অবস্থা আমার ছেলের? এরপর রাত্রি কান্না করতে করতে সব খুলে বলে ইভানের আব্বুকে। শুধু গাড়িতে রাইসা ছিল এটা বলেনি রাত্রি। রাত্রি কেন রাইসার কথা বলেনি সেটা কারণ আছে, যা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। ইকরাম চৌধুরী রেগে রাত্রিকে বললেন, যে গাড়িটা ইভানকে ধাক্কা দিয়েছে সেই গাড়ির নাম্বার কি তোমার মনে আছে? না আঙ্কেল। সমস্যা নাই, আমি ইকরাম চৌধুরী খুঁজে বের করব কে আমার ছেলের এই অবস্থা করেছে। সবকিছু আমার জন্য হয়েছে আঙ্কেল। ওর এই অবস্থার জন্য আমি দায়ী। ও যদি আমাকে ধাক্কা দিয়ে না সরিয়ে দিয়ে নিজেই সরে যেত তাহলে এমন হতো না। আমার ছেলে কাপুরুষ না যে প্রিয় মানুষটাকে মৃত্যুর মুখে ফেলে রেখে সে পালিয়ে আসবে। আর তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন মা? কান্না করো না, সবকিছুই ঠিক হয়ে যাবে। আঙ্কেল, আর এক ব্যাগ রক্ত জোগাড় হয়েছে। হয়েছে, ওর আম্মু দিবে। ওর আম্মুর বি পজিটিভ রক্ত। কই, ওনাকে তো দেখছি না। উনি কি আসেনি? আসলে ইভানকে খুব ভালোবাসে তো। ইভানের অ্যাক্সিডেন্টের কথা শুনে অজ্ঞান হয়ে যায়। এখন ঠিক আছে। তুমি যখন রক্ত দিতে যাও তখন ফোন দিয়েছিল, আর এখানেই আসছে, রাস্তার মধ্যেই আসে। ও। রাত্রি বা ইভানের আব্বু আর কোনো কথা বলল না, রুমের সামনে পায়চারি করছে। এমন সময় ডক্টর বের হয়ে এসে বলল, চিন্তার কোনো কারণ নেই, আউট অফ ডেঞ্জার। আর ব্লাড দেওয়া হয়েছে। এই ব্লাডটা গেলে আর এক ব্যাগ ব্লাড লাগবে। ব্লাড জোগাড় হয়ে গেছে, যখন লাগবে বলবেন। ডাক্তার, ইভানের সাথে কি দেখা করা যাবে? প্লিজ প্লিজ, একটা বার শুধু দেখে আসবো। জ্ঞান এখনো ফিরিনি, জ্ঞান ফিরতে অনেক দেরি আছে। আচ্ছা সমস্যা নাই, যান দূর থেকে দেখে আসুন। আর কোনো প্রকার সাউন্ড করবেন না। ধন্যবাদ ডক্টর। কথাটা বলে রাত্রি ওটির ভিতরে চলে গেল। রাত্রে গিয়ে দেখতে পেল ইভানের সারা শরীরে ব্যান্ডেজের কোনো অভাব নেই। ইভান চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে আছে, নিষ্পাপ বাচ্চাদের মতো। ইভানের এই অবস্থা দেখে রাত্রির চোখ বেয়ে নিঃশব্দে পানি পড়তে লাগলো। ইভানের আপু ভিতরে আসলে ইভানের এই অবস্থা দেখে ওনার চোখেও পানি চলে আসে। ইভানের আব্বু রাত্রিকে এভাবে কান্না করতে দেখে রাত্রির কাঁধে হাত রাখে এবং রাত্রি ইভানের আব্বুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইভানের আব্বু রাত্রির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এভাবে কান্না করো না মা, ডাক্তার তো বলেছে ইভান ঠিক হয়ে যাবে। দেখবে ইভান সুস্থ হয়ে যাবে কয়েকদিনের ভিতরে। বাইরে চলো, এভাবে ইভানের সমস্যা হবে। এরপর ইভানের আপু রাত্রিকে নিয়ে বাইরে চলে আসে আর এক জায়গায় বসে থাকে। এমন সময় ইভানের আম্মু কাঁদতে কাঁদতে প্রবেশ করে। ইভানের আম্মু ইভান ইভান করে চিৎকার করতে থাকে আর ইভানের আব্বুর কাছে এসে কান্না করতে থাকে। ইভানের আব্বু মিসেস মেহের চৌধুরীকে ইভান ঠিক আছে বলে কিছুটা শান্ত করে। এরপর ইভানকে একটু দেখিয়ে নিয়ে আসে। ইভানের এই অবস্থা দেখে মিসেস মেহের চৌধুরী আরও কাঁদতে থাকে। ইকরাম চৌধুরী আর রাত্রি মিসেস মেহের চৌধুরীকে সামলাতে থাকে। এভাবেই কেটে গেল প্রায় 4-5 ঘন্টা। তারপর ডাক্তার এসে ইভানের আম্মুর থেকে এক ব্যাগ রক্ত নিয়ে ইভানকে আবারও ব্লাড দিতে থাকে। কারো চোখে কোনো ঘুম নেই। মিসেস মেহের চৌধুরী অনবরত কাঁদতে থাকে। রাত্রি আর ইকরাম চৌধুরী তাকে সামলাতে থাকে, কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। কোনোভাবেই মিসেস মেহের চৌধুরীর কান্না থামানো যাচ্ছে না। প্রায় সকাল 8টার সময় ইভানের জ্ঞান ফিরে। ইভানের জ্ঞান ফিরলে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মিসেস মেহের চৌধুরী একটু শান্ত হয়। কিছুক্ষণ পর ইভানকে বেডে শিফট করা হয়। ইভানকে বেডে শিফট করা হলে ইভানের আব্বু আম্মু ইভানের কাছে যায়। ইভানকে দেখে ইভানের আম্মু মিসেস মেহের চৌধুরী কাঁদতে থাকে। তখন ইভান বলে, এভাবে কাঁদছো কেন আম্মু? তোমার ছেলের কিছু হয়নি? ইভানের মুখে আম্মু ডাক শুনে মিসেস মেহের চৌধুরী আর ইকরাম চৌধুরী অনেক অবাক হয় আর ইভানের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি তোর কে হই?
কেন আম্মু? সরি আম্মু, আব্বু, তোমাদের সাথে এত বছর ধরে বাজে ব্যবহার করার জন্য আমাকে তোমরা মাফ করে দাও। ইভানের কথা শুনে মিসেস মেহের চৌধুরী ইভানের মুখে চুমু খেতে লাগে। আর তখন ইভান বলে, আম্মু, এভাবে চুমু খাচ্ছ কেন? আমি কি এখনো ছোট আছি নাকি? তুই আমার কাছে সেই 5 বছর আগের পিচ্ছি ইভান আসিস আর থাকবি। আম্মু, তুমি আমাকে সে 15 বছর ধরে কত ভালোবাসছো, আর আমি সন্তান হিসেবে তোমাদের সাথে সর্বদা খারাপ ব্যবহার করেছি। আমাকে মাফ করে দাও প্লিজ আম্মু, মাফ করে দাও। বোকা ছেলে, কোনো মা কি তার সন্তানের উপর রেগে থাকতে পারে? তুই আমাকে মা বলে ডেকেছিস, এতেই আমার সব অভিমান মুছে গিয়েছে। তোকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন জেগেছে। আচ্ছা আম্মু, তুমি আমাকে এত ভালোবাসো কেন? তোকে কে ভালোবাসে? আমি তোকে কেন ভালোবাসতে যাব? ঠেকা পড়েছে আমার? হি হি। ইভান আর তার আম্মুর কাহিনী দেখে ইকরাম চৌধুরী একটা বড় নিঃশ্বাস ফেলে। অবশেষে 15 বছর পর মিসেস মেহের চৌধুরী মা ডাক শুনতে পেলেন। ইভান চারদিকে তাকাতে থাকে। তার চোখ কিছু একটা খুঁজছে, কিন্তু পায় না। ইভান রাত্রিকে দেখতে না পেয়ে একটা মিথ্যে হাসি দেয়। তখন ইকরাম চৌধুরী বলে, তুই যাকে খুঁজছিস সেই নাই, তার বাবা তাকে জোর করে নিয়ে চলে গেছে কিছুক্ষণ আগে। তুমি কিভাবে জানলে আব্বু আমি কাকে খুঁজছি? জানি জানি, আমি সব জানি। মেয়েটা যে তোকে পাগলের মতন ভালোবাসে সেটাও আমি কাল রাত থেকে তিলে তিলে বুঝতে পেরেছি। সত্যিই তুই লাকি যে ওর মতো একটা মেয়ে তোকে এইভাবে ভালোবাসে। ইভান ওর আব্বুর কথা শুনে কিছু বলল না, মাথা নিচু করে আছে। তখন ইভানের আব্বু বলল, কিরে, মন খারাপ করলি কেন? কি হয়েছে? আর রাত্রি মামুনিকে বা তার আব্বু এভাবে জোর করে নিয়ে চলে গেল কেন? ওর আব্বু ওর বিয়ে ঠিক করে ফেলেছে আব্বু। তাতে কি, বিয়ে তো আর হয়ে যায়নি। ঠিকানা দে, আমি রাত্রি মামুনিকে নিয়ে আসছি। না, যা করার আমি করব। তুই কি করবি? আর কিভাবে বা করবি? তোর সুস্থ হতে তো বেশ কয়েকদিন লেগে যাবে। রাত্রির বিয়ে ঠিক হয়েছে ওর ফুফাতো ভাইয়ের সাথে। ওর ফুফাতো ভাই এখন বিদেশে আছে, কয়েক সপ্তাহ পর আসবে দেশে রাত্রিকে বিয়ে করতে। আর ততদিনে আমিও সুস্থ হয়ে যাব, আর আমার প্রিয় মানুষটাকে আমি গিয়ে নিয়ে আসব। তবে যাই করিস না কেন, রাত্রি মামুনিকে জীবন থেকে হারাস না। রাত্রি মামুনের মতো কেউ তোকে দ্বিতীয়বার ভালোবাসবে না এভাবে। আর একটা কথা, রাত্রি তোমার বোমা হয়ে আসবে, তোমাকে কথা দিলাম। সুস্থ হয়ে আমার বৌমাকে সাথে নিয়ে না আসলে কিন্তু তোকে বাসায় ঢুকতে দিব না আমি। বোমা না হইতেই এত কিছু, আর বোমা হয়ে আসলে আমার কি হবে তা পরিষ্কার আমি দেখতে পাচ্ছি। কি আর হবে, এভাবে আড্ডা দেওয়া, রেগে যাওয়া, আরো অনেক কিছু তোর বন্ধ হয়ে যাবে। হি হি হি। আব্বু, আমার একটু হেল্প লাগবে তোমার। বল, কি হেল্প? রাত্রের দিকে নজর রাখার জন্য তাদের বাড়ির আশেপাশে কিছু লোক সেট করে দাও। কখন কি হয় বলা তো যায় না, হুট করে ওর ফুফাতো ভাই যে কোনো সময় চলে আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। এইদিকে আব্বু, তুমি আমাকে এইভাবে জোর করে নিয়ে আসলে কেন? আমি ইভানকে ভালোবাসি আব্বু। তোর বিয়ে ঠিক হয়েছে এটা মাথায় রাখিস। আর তোর বিয়ে হবে শুধু আমার বোনের ছেলের সাথে। তুই কাকে ভালোবাসিস আর কাকে ভালোবাসিস না এটার কোনো মূল্য নেই আমার কাছে। ইভান আমার জন্য মরতে বসেছে আব্বু, ওকে ছাড়া বাঁচবো না আব্বু। প্লিজ আব্বু, আমাকে যেতে দাও। কথাটা বলে রাত্রি অঝোর ধারায় কাঁদতে লাগলো। ওর আব্বুর পা জড়িয়ে ধরে। রাত্রির আব্বু রাত্রিকে একটা রুমে নিয়ে যায়। তারপর রাত্রিকে রুমের মধ্যে আটকে দিয়ে ওর আব্বু বলে, তোর বিয়ে হলে আমার বোনের ছেলে রাফির সাথেই হবে, আর সেটাও কয়েকদিনের ভিতরে। এই কয়েকদিনের ভিতরে তোর রুমের থেকে বের হওয়া বন্ধ। আব্বু, আমার কথা শোনো আব্বু। আব্বু। রাত্রি কাঁদতে কাঁদতে তার আব্বুকে ডাকতে লাগলো, কিন্তু ওর আব্বু কথা না শুনে রুম লক করে দিয়ে চলে গেল।
রাত্রি কি করবে বুঝতে পারছে না। রাত্রি এক এক করে ঘরের পুরো জিনিসপত্র ভাঙতে লাগলো। রাত্রি প্রায় ঘরের সব জিনিস ভেঙে ফেললো, কিন্তু কেউ এলো না। এদিকে রাত্রির আব্বু ফোন বের করে তার বোনের ছেলে রাফিকে কল করে, সব কিছু বুঝিয়ে বলে। তখন রাফি বলে, মামা, আমার এখানে একটু সমস্যা হচ্ছে। আমি 2-1 সপ্তাহের মধ্যে আসছি। তুমি 2-1 সপ্তাহ রাত্রিকে দেখে রেখো। ও বাসা থেকে, ও রুম থেকে যেন বেরোতে না পারে। আচ্ছা ঠিক আছে, আমি এদিকটা দেখছি, তুই তাড়াতাড়ি আসার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি যত দ্রুত সম্ভব দেশে যাওয়ার জন্য। তারপর রাত্রির আব্বু রাফির সাথে আরো কিছু কথা বলে ফোন রেখে দেয়। তখন রাত্রির আম্মু বলে, তুমি কি কাজটা ঠিক করেছো? রাত্রির মনের বিরুদ্ধে কি এইসব করে? আমার কাছে আমার বোনকে কথা দেওয়াটা অধিক গুরুত্ব। এতে সেটা কার মনের বিরুদ্ধে সেটা আমি দেখব না। রাত্রি যদি নিজের কিছু ক্ষতি করে দেয় তখন কি হবে? রাত্রিকে ওই ছেলের কাছে যেতে দেওয়াটাই ভালো হবে, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। তুমি চুপ করো, তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না। আর একটা কথা, রাত্রি যদি রুম থেকে বের হয় তাহলে তোমার খবর আছে। কথাটা বলে রাত্রির আব্বু তার রুমে রেগে চলে গেল। রাত্রির আম্মু কিছু বুঝতে পারছে না। একদিকে রাত্রির ভালোবাসা, আরেকদিকে রাত্রির আব্বুর বোনকে কথা দেওয়ার জেদ। রাত্রির আম্মু মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়ে। এদিকে রাত্রি কি করবে কিছু বুঝতে পারছে না। রুম থেকে শত চেষ্টা করেও বের হওয়ার কোনো উপায় নেই। হঠাৎ করে রাত্রির তার ফোনটার কথা মনে পড়ে। রাত্রি তার ফোনটা হাতে নিয়ে ভার্সিটির প্রিন্সিপালকে ফোন করে। ইভানের ফাইল থেকে তার আব্বুর নাম্বারটা কালেক্ট করে তাকে দিতে বলে। প্রায় 5 মিনিট পর প্রিন্সিপাল রাত্রিকে ইভানের আব্বুর ফোন নাম্বারটা দেয়। রাত্রি নাম্বারটা নিয়ে সাথে সাথে কল দেয়। ইভানের আব্বু কলটা রিসিভ করতেই রাত্রি কাঁদতে কাঁদতে বলে, আঙ্কেল, আমি রাত্রি বলছি। আঙ্কেল, ইভানের কি অবস্থা এখন? জ্ঞান ফিরেছে তো? আমার ইভান ঠিক আছে তো? বলুন না। আরে মা, তুমি টেনশন করো না, ইভানের জ্ঞান ফিরেছে আর সুস্থ আছে। আর তুমি এভাবে কাঁদছো কেন? আঙ্কেল প্লিজ ইভানকে ফোনটা দিন না একটু। রাত্রি কেঁদে কেঁদে বলছে। ইভানের আব্বু ইভানের পাশে থাকায় সাথে সাথে ইভানকে রাত্রির কথা বলে ফোনটা দেয়। ইভান ফোনটা নিয়ে অস্থির হয়ে বলে, কোথায় আছেন? আর সব কিছু ঠিকঠাক আছে তো? কিচ্ছু ঠিক নেই। আব্বু আমাকে রুমের মধ্যে আটকে রেখেছে আর বলেছে কয়েকদিনের ভেতরে বিয়ে দিয়ে দিবে। এভাবে কাঁদছো কেন? আমি আছি তো, টেনশন করো না। আমি ঠিক সময়ে গিয়ে তোমাকে নিয়ে আসব। আমি তোমাকে অনেক ভালোবাসি ইভান, অনেক ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না ইভান। তোমাকে না পেলে আমি মরেই যাব। এই পাগলামি করে নিজের কোনো ক্ষতি করবে না। আমি গিয়ে ঠিক সময়ে তোমাকে নিয়ে আসব। আমার থেকে কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না। ইভানের কথা শুনে রাত্রি কিছু বলতে যাবে, তার আগে রাত্রির আব্বু রুমে ঢুকে রাত্রির কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে ফ্লোরে এক আছাড় মেরে ভেঙে ফেলে আর রুম থেকে বের হয়ে যায়। ফোনের ওই পাশ থেকে ইভান বুঝতে পারে যে রাত্রি ফোন ভেঙে ফেলেছে। এটা বুঝতে পেরে ইভান অনেক রেগে যায়। ইভান রেগে ওর আব্বুর ফোনটা সজোরে দেওয়ালে একটা বাড়ি মারে। সাথে সাথে ফোনটা ভেঙে চুরমার হয়ে যায়। ইভানের আব্বু আম্মু ইভানের রাগ দেখে ইভানকে শান্ত করতে থাকে। 15 দিন পর। এই 15 দিনে ইভান প্রায় অনেকটা সুস্থ হয়ে গেছে। তার আব্বু আম্মু তাকে বাসায় নিয়ে যাবে আজ হসপিটাল থেকে। তারপর রিলিজ নিয়ে হসপিটালের বাইরে বের হয় ইভান আর তার আব্বু আম্মু। ইভানের শরীরের কয়েক জায়গায় এখনো ব্যান্ডেজ করা। ইভান তার আব্বু আম্মুর সাথে হসপিটাল থেকে বের হওয়ার সাথে সাথে তার ফোনটা বেজে ওঠে। আপনারা হয়তো ভাবছেন ইভানের ফোন তো রাত্রির কাছে এখনো নষ্ট হয়ে পড়ে আছে, তাহলে ইভানের কাছে ফোন আসলো কিভাবে? আসলে ইভান তার আব্বুর দ্বারা সিমটা রিপ্লেস করে নিয়ে আসে।
আরেকটা নতুন ফোনে সেটা ঢুকিয়ে ওপেন করে, কারণ এই সিমে অনেক পার্সোনাল কিছু আছে। ইভান ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে একটা ছেলে বলে, ভাই কাজ হয়ে গেছে। থাকো এখানে, আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। হসপিটালের সামনে একটা গাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ভাই। ইভান ফোনটা কেটে দিয়ে তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলে, আব্বু, তুমি আম্মুকে নিয়ে বাসায় যাও, আমার একটু কাজ আছে, আমি আসছি। এখন কিসের কাজ তোমার, বুঝলাম না আমি। ঠিকভাবে তো সুস্থ হও নাই এখনো। জাস্ট 30 মিনিট, আমি যাব আর আসবো, তোমরা যাও। 30 মিনিটের বেশি যেন দেরি না হয়, মনে থাকে যেন। না হয় কিন্তু বাসায় ঢুকতে দিব না। দেরি হবে না, তোমরা যাও এখন। একটা গাড়ি আর ড্রাইভার রেখে গেলাম, কি কাজ আছে তাড়াতাড়ি সেরে আয়। গাড়ি নিয়ে যাও, আমার গাড়ি লাগবে না। তারপর ইভান তার আব্বুকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বাসায় পাঠিয়ে দেয়। ইভানের আব্বু আম্মু যেতেই ইভানের সামনে একটা কালো কার এসে থামলো এবং ইভান সেটাতে চড়ে চলে যায়। প্রায় 10 মিনিট পর কারটা একটা জঙ্গলের দিকে ঢুকে একটা পরিত্যক্ত বাড়ির সামনে এসে দাঁড়ায়। ইভান কার থেকে নেমে বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির আশেপাশে কয়েক শত ছেলে পেলে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। ইভানকে আসতে দেখে একটু আগে ফোন করা ছেলেটা ইভানের সামনে আসে। ইভান ছেলেটাকে জিজ্ঞাসা করে, কোথায় আছে? রুমে রেডি আছে, বাঁধা অবস্থায়। কথাটা শুনে ইভান একটা রুমে চলে যায়। গিয়ে দেখে একটা চেয়ারে বাঁধা অবস্থায় রয়েছে আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। ইভান গিয়ে তার সামনে একটা চেয়ারে বসে পড়ে। ইভানকে দেখে সামনে চেয়ারে বাঁধা অবস্থায় যে মেয়েটা আছে সে অনেকটা ভয় পেয়ে আছে। ইভানের সামনের চেয়ারে বাঁধা অবস্থায় যে মেয়েটা আছে সে আর কেউ নয়, সে হলো রাইসা। রাইসা ইভানকে দেখে বলে, আমাকে এখানে তুলে এনেছিস কেন? হিসাব নিকাশ শেষ করতে। কিসের হিসাব নিকাশ? আর আমি তোর কি ক্ষতি করেছি? ছাড় আমাকে, আমি বাসায় যাব। যাবি তো, এত তাড়া কেন? তুই কি ভেবেছিস আমি সেই দিন তোকে দেখিনি? রাত্রি না দেখলেও আমি ঠিকই দেখেছি। কারের মধ্যে তুই বসেছিলি আর ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছিলি প্রতিশোধ নেওয়ার জন্য। একটা কথাই মাথায় ঢুকছে না, তুই বেঁচে গেলি কিভাবে? যেভাবে ধাক্কাটা দিয়েছিলাম তোর তো সেখানেই মরে যাওয়ার কথা। তুই মারবি এই ইবানকে, যেখানে মৃত্যু এই ইবানকে দেখে ভয় পাই? মানে ইভান ভাই মানে কি? তুই যেটা ভাবছিস সেটাই। আমি হলাম সেই ইবান ভাই, যার কথা শুনলে বাঘে হরিণে এক গাঁটে পানি খায়, যার কথা শুনলে মানুষ মৃত্যুকে সামনে দেখে। আমি হলাম সেই ইবান ভাই, যার নাম শুনলে জন্ম হওয়া বাচ্চা পর্যন্ত তার মায়ের পেটে আবার ঢুকে যেতে চাই। আমি হলাম সেই ইবান ভাই, যার নামে বাংলাদেশের পুরো বস্তির মাস্তান থেকে মাফিয়ারা পর্যন্ত চলে। রাইসা কি বলবে কিছুই বুঝতে পারছে না। রাইসা যেন নিজের মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। ইভান হলো বাংলাদেশের একমাত্র মাফিয়া কিং, যার নামে পুরো বাংলাদেশের মাফিয়া চলে। যেখানে পুলিশ মাস্তান দিয়ে কোনো কাজ হয় না, সেখানে ইভান ভাইয়ের নাম শুনলে সবাই কাঁপে। প্লিজ আমাকে মাফ করে দে, আমি না জেনে তোর সাথে এইসব করে ফেলেছি শুধু আমার ভাইয়ের ওই অবস্থার জন্য। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি বাঁচতে চাই। একটা ভালো কথা মনে করিয়ে দিলি। তোর ভাই এখন কোথায় আছে? আমার ভাই এখনো হসপিটালে আছে। তুই মাথায় যেভাবে মেরেছিলি, আমার ভাই মরতে মরতে বেঁচে উঠেছে। আরো 5-6 মাস লাগবে সুস্থ হতে। যাই হোক, তোর একটা তারিফ করতেই হয়। তোর ভাইয়ের এই অবস্থার প্রতিশোধ নিতে তুই আমাকে মারতে চলে এসেছিলি, যেখানে দোষ তোর ছিল। প্লিজ আমাকে মাফ করে দে, আমি আমার ভাইয়ের ওই অবস্থার জন্য মেনে নিতে পারিনি।
হসপিটাল থেকে যখন বাসায় ফিরছিলাম তখন রাত্রি ম্যাম আর তোকে একসাথে দেখেছিলাম। তোকে দেখে আমার মাথা ঠিক ছিল না। রাত্রি ম্যাম সহ তোর উপরে গাড়ি চালিয়ে দিয়েছিলাম। প্লিজ আমাকে মাফ করে দে শেষবারের মতো। কান্না করতে করতে আকুতি মিনতি করে বলল রাইসা। ইভানের রাইসার দিকে তাকিয়ে একটু মায়া হয়। ইভান ভাবে ওর ভাইয়ের এই অবস্থার জন্য আমিই দায়ী। আর একটা বোন তার ভাইকে ভালোবাসে, আমাকে মারতে আসবে, এটাই স্বাভাবিক। তখন ইভান বলল, এখন আমার খুন খারাপি করার কোনো ইচ্ছে নেই, আর কোনো মেয়ে মানুষকে মারার আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই। আর তোকে দেখে আমার মায়া হচ্ছে। ঠিক কলেজে যেমন তুই পা জড়িয়ে ধরে কান্না করেছিলি, তুই আবার বেমানি করবি না তো? প্লিজ আমাকে ছেড়ে দে। এই ভুল আমি আর দ্বিতীয়বার করব না যতদিন বেঁচে থাকবো। তোকে এবারের মতো ছেড়ে দিচ্ছি, শুধু তোর ভাইয়ের দিকে তাকিয়ে, কারণ তোর ভাইয়ের এই অবস্থা আমি করেছি। আর এখন যদি আবার তোকে শেষ করে দেই তাহলে সেটা ঠিক হবে না। নেক্সট টাইম যদি আমাকে মারা তো দূরের কথা, আমাকে টাচ করার কথাও চিন্তা ভাবনা মাথায় আনিস, তাহলে পরের সেকেন্ড আর দেখতে পারবি না। আর একটা কথা, বাইরে যদি কোনো মানুষ তো দূরের কথা, কোনো পোকামাকড় জানে যে আমি সেই ইভান ভাই, তাহলে সেদিনই তোর মৃত্যু অনিবার্য। কথাটা বলে ইভান রুম থেকে বেরিয়ে যায় আর রুমের বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েটাকে মেরে ফেলার কোনো দরকার নাই। যেখান থেকে তুলে নিয়ে এসেছিস ঠিক সেখানে গিয়ে রেখে আসো। কিন্তু ভাই, কোনো কিন্তু না, আমি যেটা বলেছি সেটাই করো। এই মেয়ের আর কোনোদিনও দ্বিতীয়বার সাহস হবে না আমাকে টাচ করার। ভাই মেয়েটা যদি বাইরে গিয়ে আপনার তথ্য ফাঁস করে দেয়? সেটা তোমার ভাবতে হবে না, যেটা বলেছি সেটা করো। আচ্ছা ঠিক আছে ভাই। তারপর ছেলেটা রুমে রাইসাকে খুলে তার চোখে একটা কালো কাপড় বেঁধে দিল, তারপর একটা গাড়িতে ঢুকিয়ে দিল আর গাড়িটা রাইসাকে নিয়ে চলে গেল রেখে আসার জন্য। তারপর ইভান ছেলেটাকে উদ্দেশ্য করে কিছু বলতে যাবে, এমন সময় ইভানের ফোনটা বেজে ওঠে। ইভান তাকিয়ে দেখে তার আব্বু। ইভান ফোনটা রিসিভ করতেই তার আব্বু বলে, ইভান কোথায় তুই? আসি এক জায়গায়। কেন, কি হয়েছে? বললাম না কিছুক্ষণের মধ্যে আসছি, তবুও ফোন দেওয়ার মানে কি? এইমাত্র খবর পেলাম রাত্রি মামুনির বাসায় নাকি ওই ছেলেটা আর তার আব্বু আম্মু এসেছে, তুই যার কথা বলেছিলি। ধন্যবাদ আব্বু। আমি কি আসবো রাত্রি মামুনিদের বাসায়? না, তোমার আসার দরকার নেই, তুমি রেডি থাকো, আমি তোমার বৌমাকে সাথে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, বেশি ঝামেলা করবি না। কোনো সমস্যা বা সিচুয়েশনের বাইরে গেলে আমাকে ফোন দিবি, আর আসলে রাত্রি মামুনিকে সাথে নিয়ে আসবি। আরে আব্বু, তুমি তো জানো আমি যেটা চাই সেটা না নিয়ে আসা পর্যন্ত আমি আসি না। ফোন রাখো, আমি তোমার বৌমাকে নিয়ে বাসায় আসছি কিছুক্ষণের মধ্যে। কথাটা বলে ইভান ফোনটা কেটে দেয়। তারপর সাথে থাকা ছেলেটাকে বলে, চল আমার সাথে, আর কিছু ছেলে পেলে নিয়ে নে ফার্স্ট। কেন ভাই, কিছু হয়েছে নাকি? এত কিছু জানার লাগবে না, সাথে গেলেই বুঝতে পারবি। চল আমার সাথে। আচ্ছা ঠিক আছে ভাই, চলো। আর পোলাপান কত নিব? বেশি লাগবে না, তবুও ঝামেলা হলে বলা যায় না। নিয়ে নে 50টার মতো, সাথে মেশিন। আচ্ছা ঠিক আছে। তারপর ইভান একটা রুমে ঢুকে 2টা G18 নিয়ে নেয়, 2 পকেটে 2টা রেখে একটা গাড়িতে উঠে বসে। তারপর রাত্রির বাসার উদ্দেশ্যে যেতে থাকে। ইভানের গাড়ির পেছনে আরও 5টা কার। গাড়ির ভেতরে 40 থেকে 50টা ছেলে, যাদের সবার কাছে একটা করে গান আছে। এদিকে রাত্রিদের বাসার ভেতরে বসে আছে রাত্রির আব্বু আম্মু আর রাত্রির ফুফাতো ভাই রাফি আর তার আব্বু আম্মু। রাফি নামের ছেলেটা প্রস্তুতি নিয়ে এসেছে, রাত্রিকে আজ বিয়ে করে নিয়ে যাবে। কিছুক্ষণ পর রাত্রিকে জোর করে নিচে নিয়ে আসা হয়। রাত্রি কি করবে,
কিছু বুঝতে পারছে না। রাত্রি কেঁদেই চলেছে, কিন্তু সেদিকে কারো আক্ষেপ নেই। এদিকে ইভানের কোনো খোঁজ খবর নেই। ইভান তো বলেছিল ও আসবে, এতদিন হয়ে গেল এখনো এলো না কেন? এই কথাগুলো ভেবেই 15 দিন কাটিয়ে দিয়েছে রাত্রি ইভানের অপেক্ষায়। কখন ইভান আসবে আর ওকে নিয়ে যাবে? রাত্রি কি করবে বা তার কি করা উচিত কিছু বুঝতে পারছে না। রাত্রি মনে মনে ভাবতে থাকে, হয়তো ইভানকে সে হারাতে চলেছে। ইভানকে হারিয়ে ফেললে রাত্রি আর কারো হবে না, হয়তো এই পৃথিবী থেকে বিদায় নিবে সে। এসব ভাবছে আর কাঁদছে রাত্রি। আর রাত্রিকে ধরে আছে তার আব্বু। এমন সময় কলিং বেল বেজে ওঠে। রাত্রি ভাবে হয়তো ইভান এসেছে। এই ভেবে রাত্রি তার আব্বুকে ছাড়িয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে ইভানকে দেখে রাত্রি ইভানকে জড়িয়ে ধরে আর কাঁদতে লাগে। ইভান রাত্রিকে জড়িয়ে নিয়ে বলে, এই পাগলি, কাঁদছো কেন? আমি বলেছিলাম না সঠিক সময়ে চলে আসব? চলে এসেছি তো। কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। ইভান কথাটা বলতেই কেউ ইভানের বুক থেকে রাত্রিকে সরিয়ে নেয়। ইভান তাকিয়ে দেখে একটা ছেলে, বয়সে তার থেকে একটু বড় হবে। মেবি এটাই হয়তো রাত্রির ফুফাতো ভাই রাফি। ইভান কিছু বলতে যাবে, এমন সময় রাফি নামের ছেলেটা কোমর থেকে একটা পিস্তল বের করে ইভানের কপাল বরাবর ধরে আর বলে, তোকে দেখার খুব ইচ্ছে ছিল। তুই কে যে তুই আমার হবু বউকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছিস? তুই এসেছিস রাত্রিকে নিয়ে যেতে। এখন যদি টিকারে একটা চাপ দিই, তাহলে তুই আর এই পৃথিবীতে অক্সিজেন গ্রহণ করতেও পারবি না। তুই এসেছিস রাত্রিকে নিয়ে যেতে। হাউ ফানি। কথাটা বলে রাফি নামের ছেলেটা হাসতে থাকে। রাফির হাসি দেখে ইভানও হাসতে থাকে। এটা দেখে রাফি নামের ছেলেটা অবাক হয়, কেননা পিস্তলের সামনে দাঁড়িয়ে এভাবে হাসছে। ইভান দুই পকেট থেকে 2 হাত দিয়ে 2টা G18 বের করে রাফির কপাল বরাবর ধরে, 2 পাশ ধরে। এটা দেখে রাফির হাসি থেমে যায়। রাফি ইভানের কপাল বরাবর একটা পিস্তল ধরে আছে, আর ইভান রাফির কপাল বরাবর 2টা পিস্তল ধরে আছে। পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রাত্রির আব্বু আম্মু আর রাফির আব্বু আম্মু তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। কি ঘটবে কেউ কিছু বুঝতে পারছে না। এমন সময় রাফি ইভানের কপাল থেকে পিস্তলটা নামিয়ে রাত্রির দিকে ধরে আর বলে, রাত্রি যদি আমার না হয়, তাহলে কারো হতে দেব না আমি। রাফি, তোর সাহস কি করে হয় আমার মেয়ের মাথায় পিস্তল ধরা? এটা যদি আগে জানতাম, তাহলে তোকে আমার মেয়ের জামাই কেন, বাবা মাকেও আমার বাসায় ঢুকতে দিতাম না। ছাড় আমার মেয়েকে, কুত্তার বাচ্চা। রাত্রির বাবা অনেক রেগে কথাটা বলে আর রাফির দিকে এগিয়ে যেতে থাকে। তখন রাফি বলে, মামা, আর এক পা যদি এগিয়ে আসো, তুমি রাত্রির মাথায় চালিয়ে দেব। রাফি, আস্তে মামা, আমি রাফি, যা চাই তা পাই। না পেলে কারো হতে দেই না। সেখানে আমি আমার মামা মামি তো দূরের কথা, মামা তো বোন কাউকেই দেখব না। নিজের বাবা মাকে তো দেখবি, হারামখোর। কথাটা বলে ইভান ইশারা দিতেই বাইরে দাঁড়িয়ে থাকা ইভানের সব ছেলে পেলে ভিতরে ঢুকে পড়ে। আর 10টা ছেলে গিয়ে রাফির বাবা মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে ধরে। তখন ইভান বলে, কিরে, এখন কি মনে হচ্ছে? একদিকে রাত্রি, অন্যদিকে তোর বাবা মা আর তুই। রাত্রির গায়ে যদি একটা আঁচড় লাগে তো তোর বাবা মার আর তুই 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করবি, শোয়ারের বাচ্চা। রাফি নিজের বাবা মাকে এই অবস্থায় দেখে কি করবে কিছু বুঝতে পারছে না। রাফি আর কিছু না ভেবে রাত্রির মাথা থেকে পিস্তলটা নামিয়ে ফেলে। সাথে সাথে রাত্রি ইভানকে জড়িয়ে ধরে। যা, বাসায় গিয়ে ফিডার খা, হারামখোর। আর 3 দিনের মধ্যে যে দেশ থেকে আসছিস সেই দেশে চলে যাবি, না হলে আর 4th দিনটা দেখতে পারবি না। চল যা, বাক। তারপর রাফি আর তার বাবা মাকে
ইভানের ছেলেপেলেগুলো নিয়ে চলে যায়। ইভান রাত্রিকে নিয়ে চলে আসতে যাবে, এমন সময় রাত্রির আব্বু রাত্রির হাত ধরে ফেলে। রাত্রির আব্বু রাত্রির হাতটা ধরে ইভানের একটা হাত ধরে ইভানের হাতে তুলে দিয়ে বলে, তোমরা দুজন পারলে আমাকে মাফ করে দিও। আর বাবা ইবান, আমার মেয়েকে কোনো কষ্ট দিও না। ওকে আমি ছোট থেকে অনেক আদরে যত্নে মানুষ করেছি। আপনার প্রতি আমাদের কোনো রাগ নেই। আর রাতে আমাদের বিয়ে, আম্মুকে নিয়ে চলে আসবেন। অবশ্যই আসবো বাবা। আব্বু আম্মু পারমিশন দিলে আমি আমার বউকে নিয়ে যাই। যাও, নিয়ে যাও। তোমার বউকে তুমি নিয়ে যাবে, এতে এখানে আমাদের কিছুই বলার নেই। কি বলো রাত্রির আম্মু? নিয়ে যাও। তারপর ইভান রাত্রিকে নিয়ে চলে আসতে গেলে রাত্রি অবাক হয়ে শুধু ইভানের দিকে তাকিয়ে থাকে। গাড়িতে উঠে ইভানের বুকে মাথা রেখে রাত্রি বলল, এত ভালো কখন থেকে সাজা হলো? মানে? এই যে আমার আব্বু আম্মুর সাথে যেই ব্যবহারটা করলে, সেখানে আমি থাকলে কি বলতাম আমি নিজেও জানি না। আমার তো এখনো রাগ হচ্ছে আব্বুর প্রতি। দেখো, বাবা মা যতই ভুল করুক, তারা নিজের সন্তানের জন্যই সেই ভুল করে। হয়তো তোমাকে সুখী করার জন্য তারা এমনটা করেছে, কিন্তু তাদের একটা ভুল হয়েছে। তারা তোমাকে সুখী করার জন্য ভুল মানুষকে বেছে নিয়েছিল। আর মানুষ মাত্রই ভুল। বাবা মা যতই অন্যায় করুক, তাদের উপরে রেগে থাকতে নেই। আর নিজের বাবা মায়ের প্রতি, নিজের আব্বু আম্মুর প্রতি তুই যে ব্যবহারটা করেছিস সেটা কি? আমার ভুল ছিল, যেটা আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। আর আমি আমার ভুল শুধরে নিয়ে আব্বু আম্মুর থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি এখন তাদের একমাত্র ভালো সন্তান। দেখতে হবে না জামাইটা কার? ভার্সিটির রাগি ম্যাম প্লাস লেডি কিডন্যাপার। তোরে যদি না কিডন্যাপ করতাম, তোকে আমি পেতাম না। ইভান রাত্রিকে নিয়ে বাসায় চলে আসে। ইভান তাকিয়ে দেখে পুরো বাসা সাজানো হয়েছে। ইভান রাত্রি গাড়ি থেকে নামতেই ইভানের আম্মু ইভানকে ধাক্কা দিয়ে রাত্রিকে নিয়ে ভিতরে চলে যায়। ইভান অবাক হয়ে তার আম্মুর কাহিনী দেখছে। তখন ইভানের আব্বু ইভানের কাছে এসে বলে, তোর জন্য আমার দুঃখ হচ্ছে। এভাবে তাকে কি দেখছিস? আজ থেকে দেখবি এ মা মেয়ে মিলে তোর কি অবস্থা করে, যেন আমার অবস্থা হয়েছিল। সেটাই তো দেখছি। যেখানে আমার সাথে কথা বলার জন্য বাহানা খুঁজতো, সেখানে আমাকে এক পয়সাও দাম দিল না। কেবল তো শুরু, দেখ সামনে কি হয়। তোর জন্য খুব কষ্ট হচ্ছে। আহা, বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। আজ থেকে তোর আড্ডা দেওয়া, মারামারি সবকিছু বন্ধ হয়ে যাবে। তোর এই কষ্টের কথা ভাবতে আমার বুকটা ছ্যাদ করে ওঠে। আব্বু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ইভান বাসার ভিতরে ঢুকে তো অবাক। ইভান ভিতরে ঢুকে দেখে আবির আরামসে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে। ইভান গিয়ে আবিরের সামনে বসে পড়ে। তখন আবির বলে, কিরে, খাবি? না, তুই খা ভাই। তুই যেভাবে খাচ্ছিস মনে হচ্ছে বিয়ে বাড়ির পরে থাকা হাড় চাবাচ্ছিস। তুই কি অপমান করতেছিস? করলাম তো। থাক, কিছু করব না। তোর কিছু হলে আবার রাত্রি ম্যাম বিধবা হয়ে যাবে, আর কলেজে আমাকে পিটবে। সেই দিনের কথা মনে পড়লে গালটা মনে হচ্ছে এখনো ব্যথা করছে। তা তুই কিভাবে এখানে? আমার ফোন নাম্বারও তো তোর কাছে ছিল না, আর না ছিল বাসার ঠিকানা। তুই কেমনে উড়ে এসে খেতে বসলি? তুই সেই দিনের পর থেকে তোর কোনো খবর নাই। জানিস কত টেনশনে ছিলাম আমি। আর আজকে কলেজ থেকে সাহস করে অফিস রুম থেকে তোর বসার ঠিকানা নিয়ে এইখানে। তোর তো কোনো নাম্বার বা কোনো কিছুই ছিল না আমার কাছে। আসলে সেই দিন তোর কাছ থেকে আসার পর। থাক, কিছু বলতে হবে না, সব জানি আমি। এখন একটু শান্তি করে খেতে দে। রাত 12টা। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে ইভান।
ইভান আর রাত্রির বিয়েটা একদিনের মধ্যে হঠাৎ হলেও অনেক ধুমধাম করে হয়েছে, কারণ তার আব্বু ইভানকে কল করার পর থেকেই সব ব্যবস্থা শুরু করেছিলেন। আর ইনভাইটেশন ইভানের আব্বু জানতো ইভান যেহেতু বলেছে সেহেতু রাত্রিকে নিয়ে আসবে। ইভান বুকে 52,82,892 কেজি সাহস নিয়ে বাসর ঘরে ঢুকে দেখে রাত্রি বিছানার মাঝখানে বসে আছে ঘোমটা দিয়ে। বাসর ঘর আর রাত্রিকেও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ইভান গিয়ে রাত্রির পাশে বসে। রাত্রির ঘুমটা উঠাতেই রাত্রি লজ্জায় চোখ হালকাভাবে ইভানের দিকে তাকায়। ইভান রাত্রির তাকানো দেখে বুকে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ে। তখন রাত্রি ঘোমটা ফেলে ইভানকে ধরে বলে, কি রে, কি হয়েছে তোর? বুকে এভাবে হাত দিলি কেন? আপনার তাকানোটা সোজা বুকে এসে লেগেছে, তাই বুকে যন্ত্রণা শুরু হয়েছে। বুকে যন্ত্রণা হচ্ছে তো এই যন্ত্রণা এখন কিভাবে সারবে জনাব? হুম। আপনার দ্বারাই সারবে, কারণ আপনি আমার সব রোগের একমাত্র ওষুধ, নাপা এক্সট্রা। আপনাকে একটা কথা বলেছিলাম, মনে আছে? কি কথা? ওই যে আমি যে পরিমাণে রোমান্টিক, এগুলো যদি আমি আমার বউয়ের উপরে অ্যাপ্লাই করি, আমার বউ সামলাইতে পারবে তো? এখন তো আপনি আমার বউ, দেখি আমার রোমান্টিকতা আপনি সামলাতে পারেন কি না। মানে না, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। কথাটা বলে ইভান 4 ঠোঁট এক করে দেয়। ইভান স্ট্রবেরির মতো রাত্রির ঠোঁট খেতে লাগলো। রাত্রিও ইভানকে রেসপন্স দিতে লাগলো। দুজনের ঠোঁট চুষে চকলেট খাচ্ছে। প্রায় 10 মিনিট চকলেট খাবার পর ইভান রাত্রির শাড়ির আঁচলটা কোমর থেকে সরিয়ে দিয়ে রাত্রির নাভিতে কিস করতে থাকে। এমন রাত্রির সাথে সাথে ইভানের মাথাটা রাত্রির নাভিতে চেপে ধরে। ছি ভাই ছি, আপনাদেরকে ভালো ভাবছিলাম, আপনারা যে এত পরিমাণে লুচ্চা সেটা জানতাম না। এখানে বসে বসে শুনছেন ওরা কি করছে না করছে, কোথায় কিস করছে না করছে। ছি ভাই ছি, এটা আপনার থেকে আশা করিনি। আজকে জানলাম আপনারা কি পরিমাণে লুচ্চা। থাকেন ভাই, আপনারা দেখেন ওরা কি করছে না করছে। আমি যাই, আমি তো আর আপনাদের মতো লুচ্চা না। বাই বাই। হ্যালো গাইস, তো আপনাদের গল্পটা কেমন লাগলো? আপনাদের জন্য এত কষ্ট করে গল্প বানাই, আপনারা শোনেন না, দেখেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না। হ্যাঁ, এগুলো না করলে কি গল্প দিতে ভালো লাগে বলেন? সো তাড়াতাড়ি একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার, যা যা করার সব করে দেন একসাথে করে দেন। ধন্যবাদ সবাইকে।